ঐক্যমত কমিশন তারা আসলে আমাদের ঐক্যমত কমিশনে যেসব প্রশ্নে বোঝাপড়া আমাদের ঐক্য সেগুলো সব ক্ষেত্রে তারা অনুসরণ করতে পারেননি। তারা তাদের অগ্রাধিকার তাদের চিন্তাও তাদের এই সুপারিশমালার মধ্যে আমরা দেখেছি যেটা সরকারের কাছে দিয়েছেন। সমস্যা তৈরি হচ্ছে এখান থেকে। এবং যে ঐক্যমত কমিশনের এই সুপারিশনামার মধ্যে আবার ঐক্যমত কমিশনের প্রধান যিনি একই সাথে সরকার প্রধান প্রফেসর ইউনূস তার আবার স্বাক্ষর রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা সরকার প্রধান তারও এখানে সম্মতি একভাবে তারও এখানে সম্মতি আছে। তার অর্থ হচ্ছে যে বিদ্যমান যে সংকট তৈরি হয়েছে এই সংকটের জন্য আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোর সমঝোতা বোঝাপড়া অনুসারে সুপারিশটা করতে না পারার জন্য মনে হচ্ছে অনেক কিছু তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা একটা ইম্পোজ করছেন। সংকটটা এই জায়গা থেকে তৈরি হয়েছে। এই জন্য আমরা ঐক্যমত কমিশন এবং সরকারকে আমরা দায়ী করতে চাই। আমরা ঐক্যমত কমিশন গত কমাস ধরে আমরা একটা দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে জানেন যে আমরা একটা ঐতিহাসিক জার্নি আমরা শেষ করেছিলাম। আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নে যেমন ঐক্যমত হয়েছে, কিছু প্রশ্নে ভিন্নতা আছে, নোট অফ ডিসেন্ট ছিল। আমরা স্বাভাবিকভাবে আশা করেছি যে ঐক্যমত কমিশন সরকারের কাছে তারা যখন সুপারিশ পাঠাবেন আমাদের মধ্যে যেসব ব্যাপারে ঐক্যমত বা বোঝাপড়া যেসব ব্যাপারে আমাদের ভিন্নমত আছে সবটা বিবেচনায় রেখে বাস্তবে যা হয়েছে যেখানে বোঝাপড়া যেখানে সমঝোতা যেখানে ঐক্যমত সেভাবেই তারা সরকারের কাছে সুপারিশ পাঠাবেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমাদের নেতৃবৃন্দ এখানে বলেছেন, ঐক্যমত কমিশন তারা আসলে আমাদের ঐক্যমত কমিশনে যেসব প্রশ্নে বোঝাপড়া আমাদের ঐক্য সেগুলো সব ক্ষেত্রে তারা অনুসরণ করতে পারেননি। তারা তাদের অগ্রাধিকার তাদের চিন্তাও তাদের এই সুপারিশমালার মধ্যে আমরা দেখেছি যেটা সরকারের কাছে দিয়েছেন। সমস্যা তৈরি হচ্ছে এখান থেকে। এবং যে ঐক্যমত কমিশনের এই সুপারিশনামার মধ্যে আবার ঐক্যমত কমিশনের প্রধান যিনি একই সাথে সরকার প্রধান প্রফেসর ইউনূস তার আবার স্বাক্ষর রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা সরকার প্রধান তারও এখানে সম্মতি একভাবে তারও এখানে সম্মতি আছে। তার অর্থ হচ্ছে যে বিদ্যমান যে সংকট তৈরি হয়েছে এই সংকটের জন্য আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোর সমঝোতা বোঝাপড়া অনুসারে সুপারিশটা করতে না পারার জন্য মনে হচ্ছে অনেক কিছু তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা একটা ইম্পোজ করছেন। সংকটটা এই জায়গা থেকে তৈরি হয়েছে। এই জন্য আমরা ঐক্যমত কমিশন এবং সরকারকে আমরা দায়ী করতে চাই। এখন সরকার আমরা আলোচনা করে সরকারকে নিজের কোর্টে বলটা দেওয়া হয়েছে। তারা নিজেরা কদিন সময় নিয়ে তারা নিজেরা আবার রাজনৈতিক দলগুলোকে 7 দিনের জন্য সময় দিয়েছেন আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করবার জন্য। একটা দুটো দল ছাড়া বিপুল অধিকাংশ দল কেউই আবার সরকারের কোর্ট থেকে বলটাকে আবার রাজনৈতিক দলগুলোর কোর্টে দেওয়ার জন্য কিন্তু কেউ বলেনি। আমরা সরকারের এই কাজটাকে কিছুটা দায়িত্বহীনতা হিসেবে দেখছি। আমাদের নানা সমালোচনার পরেও তো আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই, তারা আছেন। সুতরাং আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই যেভাবে আমরা আমাদের কনসার্নগুলো ব্যক্ত করেছি, কোথায় সমস্যা হচ্ছে, কোথায় সংকট তৈরি হয়েছে, কেন ঐক্যমত কমিশনের বিরুদ্ধে একটা প্রতারণার অভিযোগটা উত্থাপিত হয়েছে, এটা ঐক্যমত কমিশন জানেন, সরকার জানেন। এটা সমগ্রটাকে বিবেচনায় রেখে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য হয়, বিবেচনাসম্মত হয় এবং নির্বাচন কেন্দ্রিক বা জুলাই সনদ বাস্তবায়ন কেন্দ্রিক যে সমস্যাগুলো সরকার এই সংকটগুলো উত্তরণে তারা কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ তারা গ্রহণ করবেন। সে পথে তারা না যেয়ে আবার রাজনৈতিক দলগুলোর কোর্টে তারা দিয়ে দিয়েছেন। এবং এই জায়গা থেকে আমরা মনে করি যে এটা কোনো দরকার ছিল না। আমরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চেয়েছি। তাদের যদি স্পষ্ট পলিটিক্যাল উইল থাকে, ইমানের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, তাদের উদ্দেশ্য সম্পর্কে যদি কোনো অস্পষ্টতা বিভ্রান্তি না থাকে,
সরকারের পক্ষেই দলগুলোর অবস্থান বিবেচনা করে এই সংকট উত্তরণে 1, 2, 3, 4 করে কিছু প্রস্তাবনা দিয়ে তারা সেভাবে হাজির করতে পারতেন। এবং আমার ধারণা রাজনৈতিক দলগুলো আমরা সব পক্ষকে পুরোপুরি খুশি করতে না পারলেও মোটামুটি হয়তো গ্রহণযোগ্য হতো। সরকার তার এই পলিটিক্যাল উইলের পরিচয়টা দেননি, এই দায়িত্বশীলতার পরিচয় সরকার দিতে পারেননি। কিছুটা দায় এড়ানোর জন্য আমাদের কাছে মনে হয়েছে আবার রাজনৈতিক দলগুলোর উপর তারা দিয়েছেন। ইতিমধ্যে আমাদের সমন্বয়ক হাসনাত কাইয়ুম তিনি উল্লেখ করেছেন। হ্যাঁ, আমরা এসব ব্যাপারে তো আপনি দেখেছেন যে গণতন্ত্র মঞ্চ আগেও আমরা নানা দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি, মত বিনিময় করেছি। সনদ নিয়ে বা বাস্তবায়ন নিয়ে যেসব প্রশ্ন, জটিলতা বা ভিন্নমত আছে সেগুলো কাটিয়ে ওঠা যায় কিনা। আমরা আগামী যে কদিন সময় আছে আমরা নিজেরা আলোচনা করেছি। আমরা অবশ্যই সরকার এই কাজটাকে যথার্থ মনে না করলেও তারপরও যেহেতু কদিন সময় পাওয়া গেছে, নিশ্চয়ই গণতন্ত্র মঞ্চ এত দায়িত্বশীল আন্দোলনের মোর্চা হিসাবে জনপ্রত্যাশার জায়গা থেকে মঞ্চ আমরা দলগুলোর সাথে আমরা কথা বলবো, আলাপ আলোচনা করব, আমরা একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি করবার চেষ্টা করব আমরা। তো সেটা কতখানি ফলাফল হবে সেটা আমরা নিশ্চিত না, কিন্তু নিশ্চয় আন্তরিকভাবে উদ্যোগটা গ্রহণ করব। একই সাথে সরকারকে বলতে চাই, আপনারা আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিকভাবে হলেও বিভিন্ন দল, জোট, অংশীজনদের সাথে আপনারাও আগামী কদিনে আলাপ আলোচনা করতে পারেন। আমাদের লক্ষ্যটা হচ্ছে সংকটটাকে উত্তরণ করা। আর শেষ যেটা বলি, আমরা খুব দ্রুতই এই সংকটের আমরা একটা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে সমাধান দেখতে চাই। কোনোভাবেই, কোনো কারণে, কোনো ছুতায়, কোনো অজুহাতে মধ্য ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন কোনোভাবেই সেটা যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, যাতে সংকটে না পড়ে, যাতে প্রলম্বিত হবার কোনো ক্ষেত্র তৈরি না হয়, আশা করি এই ব্যাপারে সরকার দায়িত্বশীল আচরণ করবেন। রাজনৈতিক দলগুলো আমরা আশা করি সবাই নির্বাচনের জন্য সবার একটা রাজনৈতিক সংগঠনের প্রস্তুতি অব্যাহত আছে। আমরা দেখতে চাই যে সে ব্যাপারে প্রত্যেকের অংশীজন, সরকার, রাজনৈতিক দল সবাই এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ তারা গ্রহণ করবেন। শেষ বাক্য হচ্ছে যে গোটা যে পরিস্থিতিটা এখনো পর্যন্ত যে জায়গাটা তৈরি হয়েছে, এই পরিস্থিতির দায়িত্বটা প্রধানত এখন সরকারকে বহন করতে হবে। সরকার যদি, আমি মনে করি, প্রজ্ঞা, দূরদর্শিতার উদ্যোগ নেন, কারণ সবার আমাদের অবস্থানটা তারা জানেন, তাহলে আমি মনে করি এই সংকটটা একদিনে, দুদিনে, 48 ঘন্টায়, 72 ঘন্টার মধ্যে এই অচলাবস্থা কাটিয়ে আমরা জুলাই সনদ, তার বাস্তবায়নের পদ্ধতি, তার আইনি প্রক্রিয়া এবং গণভোট সহ জাতীয় নির্বাচন কেন্দ্র করে যে সংকট সেটা কাটিয়ে উঠতে পারবে। এবং বাংলাদেশ আগামী মধ্য ফেব্রুয়ারিতে যেটা মঞ্চের অবস্থান, আমরা একই দিনে আমরা নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে 17 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য মানুষ অপেক্ষা করছে, সে পথে আমরা হাঁটতে পারব। সবাইকে ধন্যবাদ। আমাকে একজন একটা প্রশ্ন করেছেন যে বিএনপি যে 237টা আসনে গতকাল তারা তাদের মনোনয়ন ঘোষণা করেছেন, এটা তো বিএনপির মনোনয়ন। এটা গণতন্ত্র মঞ্চ যেমন তালিকা দিয়েছি, বিএনপিও তার তালিকাতে তারা ঘোষণা করেছেন। তো এগুলো নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে এটা বিএনপির সাথে মঞ্চের যেমন আলোচনা হবে, অন্যান্য অংশীজনদের সাথে আলোচনা হবে। এটা নিয়ে আজকে আমরা আলোচনা না করি, এটার জন্য আমরা পরবর্তীতে নিশ্চয়ই সুযোগ পাবো, তখন আমরা এটা নিয়ে আমরা আলোচনা করি। সবাইকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।
অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।